আচ্ছা, আগের ক্লাসে ডিফ্র্যাকশনের ক্লাস চলছিল, ফ্রেনেলস ডিফ্র্যাকশন। এবং সেখানে আমরা শিখলাম যে একটা খুব সুন্দর ট্রিক আছে ফ্রেনেলস ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বোঝার। ট্রিকটার কিছুই না, একটা ওয়েভ ফ্রন্ট অনেকগুলো হাফ পিরিয়ড জোনে ভাগ করা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে হাফ পিরিয়ড জোন, এক একটা জোনের মানে এটা তো ওয়েভ ফ্রন্ট, তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকেই সেকেন্ডারি ওয়েভ বেরোবে। জোনগুলো এমন যে একটার সঙ্গে আরেকটার পাথ ডিফারেন্স ইজ λ/2, তার ফলে ফেজ ডিফারেন্স ইজ পাই। তাহলে প্রথম জোন থেকে যা ওয়েভ বেরোবে আর দ্বিতীয় জোন থেকে যা ওয়েভ বেরোবে তারা হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স পাই, সো দে ক্যান্সেল আউট ইচ আদার জোড়ায় জোড়ায়। তাহলে আমি যদি কোনো একটা অবস্ট্যাকেলের সামনে ফাইনাইট ডিস্টেন্সে একটা স্ক্রিন রাখি এবং এপাশ থেকে যদি লাইট আসে, তাহলে ওয়েভ ফ্রন্টের যতগুলো হাফ পিরিয়ড জোন ওপেন আছে তার উপর ডিপেন্ড করবে আমি কোন পয়েন্টে ব্রাইটনেস পাবো বা কোন পয়েন্টে ডার্কনেস পাবো। যদি এই পয়েন্টে আমি দাঁড়িয়ে থাকি তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কতগুলো হাফ পিরিয়ড জোন এক্সপোজড আছে। যদি এই পয়েন্টের রেসপেক্টে ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড জোন এক্সপোজড থাকে, তাহলে এখানে থাকবে ডার্কনেস, কেননা পাই ফেজ ডিফারেন্স জোড়ায় জোড়ায় ক্যান্সেল আউট হবে। এই পয়েন্টের রেসপেক্টে যদি অড নাম্বার অফ হাফ পিরিয়ড জোন থাকে, তাহলে জোড়ায় জোড়ায় ক্যান্সেল আউট হয়ে একটা হাফ পিরিয়ড জোন থেকে যাবে, তাহলে এই পয়েন্টের ব্রাইটনেস থাকবে। এই ধরনের কিছু একটা ব্যাপার। এবং ডিফারেন্ট পয়েন্টের জন্য হাফ পিরিয়ড জোনের সংখ্যা, নাম্বার অফ হাফ পিরিয়ড জোন উইল ডেফিনেটলি বি ডিফারেন্ট, সেটা আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। এবং হোম টাস্ক হিসাবে দেওয়া ছিল রেক্টেঙ্গুলার অ্যাপারচার। সূচেটা খুব ভালোভাবে বুদ্ধি করে রেক্টেঙ্গুলার অ্যাপারচারটা অনেকটাই সলভ করেছে। সো দেয়ার আর 3 কেসেস। ওয়াইড অ্যাপারচার, ন্যারো অ্যাপারচার এবং ভেরি ন্যারো অ্যাপারচার। ওয়েল, ওয়াইড অ্যাপারচার এবং ন্যারো স্লিট, সুতরাং সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, তার ক্রস সেকশন নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার অ্যাপারচার আর এই হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্রস সেকশন। এই এবার ওয়াইড অ্যাপারচারের ক্ষেত্রে ব্যাপারটা বোঝাটা বেশ সহজ, কেননা
ইন্ডিপেন্ডেন্টলি দেখতে গেলে ওয়াইড অ্যাপারচারকে ধরে নেওয়া যায় কম্বিনেশন অফ টু স্ট্রেট এজ, এদিকে একটা স্ট্রেট এজ, এদিকে আরেকটা স্ট্রেট এজ, এবং স্ট্রেট এজের সামনে যদি একটা ওয়েভ ফ্রন্ট থাকে তাহলে কীরকম ইন্টেন্সিটি প্যাটার্ন হয় আমরা দেখেছি আগেই। সো ইট ইজ লাইক এই ধরনের। স্ট্রেট এজের যেটা জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন সেখানে এক্সপোনেনশিয়ালি ইন্টেন্সিটি ফল করে, আর যেটা জিওমেট্রিক্যালি ব্রাইট রিজিয়ন সেখানে গ্র্যাজুয়ালি ইন্টেন্সিটির একটা ফলিং প্যাটার্ন দেখতে পাওয়া যায়, এবং আলটিমেটলি ইট বিকামস I naught, the intensity of the source. তো এখানেও তাই ব্যাপার। তাহলে এখানেও যেহেতু we have two different straight edges, so for this straight edge this is the geometrical shadow region, তাহলে এখানটা এরকম হবে, এখানে আবার এইটা জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন, তাহলে এখানটা এরকম হবে, এই দুটো মাথা একই হাইটে হবে। ওয়াইড অ্যাপারচারের ক্ষেত্রে এটা উপরে একটা স্ট্রেট এজ, নিচে একটা স্ট্রেট এজ, এবং মাঝখানটা অলমোস্ট ইউনিফর্ম ইলামিনেশন। এইবার যদি অ্যাপারচারকে আরেকটু সরু করে দিই, this is wave front, মাছ ন্যারো অ্যাপারচার। এবার আচ্ছা, এখানে তাহলে ওয়াইড অ্যাপারচার ছিল, তার মানে কি এর মাঝখানে হাফ পিরিয়ড জোনের সংখ্যা প্রচুর, তাই এর মধ্যে ইভেন অড এত লার্জ নাম্বার অফ হাফ পিরিয়ড জোন যে ইভেন অড গুণে কোনো লাভ নেই। এই জায়গাটাতে জিনিসটা ম্যাটার করছে, কিন্তু তারপরে এটা ইউনিফর্ম ইলামিনেশন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ন্যারো অ্যাপারচার, তাই এখানে ইভেন বা অড সেইটা কাউন্ট করাটা জরুরি। তাহলে এখানে একটা স্ক্রিন, this is our screen. এবার আমরা let us consider the center point of this is the source, এখান থেকে সোজা টানলে this is the central point of the aperture. এই ওকে, সেন্টার পয়েন্ট অফ দ্য অ্যাপারচার। এবার এই সেন্টার পয়েন্টটা ব্রাইটও হতে পারে, ডার্কও হতে পারে, ডিপেন্ড করছে এইটুকু জায়গার মধ্যে কতগুলো হাফ পিরিয়ড জোন আছে, মানে হাফ পিরিয়ড স্ট্রিপ আছে। আমরা আগের দিন দেখিয়েছিলাম সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে দেয়ার আর হাফ পিরিয়ড স্ট্রিপস, একটা উপরে একটা নিচে, মানে এটা 1 নম্বর হাফ পিরিয়ড স্ট্রিপ, তার উপরে 2 নম্বর, আর এখানে আরেকটা 2 নম্বর, ঠিক আছে। তো এবার মনে করি যদি এই আপার হাফে মানে এইটুকু জায়গায় 3টে হাফ পিরিয়ড জোন থাকে, আর নিচেটাতেও যদি 3টে হাফ পিরিয়ড স্ট্রিপ থাকে, তাহলে ইন্টেন্সিটি অ্যাট সি উইল বি A1 minus A2 plus A3 multiplied by 2, উপরে একটা নিচে একটা। এবং তার থেকে বোঝা যায় যদি 3টে থাকে তাহলে সিতে হবে ম্যাক্সিমাম, আর যদি 2টো হতো তাহলে সিতে আমরা পেতাম
মিনিমাম। তার মানে যত আমরা অ্যাপারচার খুলবো তত সেন্টারটা একবার ব্রাইট হবে একবার ডার্ক হবে, একবার ব্রাইট হবে একবার ডার্ক হবে। আচ্ছা, এইবার আমরা দেখি এক্সট্রিম পয়েন্টগুলোতে কি হচ্ছে, মানে সোজা কথায় জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নটা যেখান থেকে শুরু হয় সেই পয়েন্টে। সো এটা একটা রেলিভেন্ট পয়েন্ট এবং এটা একটা রেলিভেন্ট পয়েন্ট। এ ড্যাশ অ্যান্ড বি ড্যাশ। ওকে, তাহলে এখান থেকে আমার কিন্তু অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নটা শুরু হচ্ছে এখানটায় এবং ওখানটায়। আচ্ছা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টটা যদি দেখি তাহলে মনে আছে তো এইখানটা হচ্ছে পোল, মানে সোর্সকে কানেক্ট করলে যে এটা দিয়ে কাট করে সেটা হচ্ছে আমার পোল। তাহলে এই পোলের রেসপেক্টে এই জায়গাটা আপার হাফ আর এই জায়গাটা লোয়ার হাফ। তাহলে এ ড্যাশ পয়েন্টে আপার হাফ পুরোটাই কাভার্ড এবং আপার হাফের কোনো কন্ট্রিবিউশনই নেই। লোয়ার হাফের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কতগুলো হাফ পিরিয়ড স্ট্রিপ আমি পাচ্ছি, ইভেন নাম্বার কিংবা অড নাম্বার। ক্লিয়ার? সেই অনুযায়ী এটা ব্রাইট হবে কিংবা ডার্ক হবে। এইবার আমি যদি সেন্ট্রাল পয়েন্ট আমি দেখে নিয়েছি, মাঝামাঝি একটা যে কোনো আরবিট্রারি পয়েন্টও যদি নিই তাহলেও কিন্তু ব্যাপারটা একই। এটা স্ক্রিন, মাঝামাঝি একটা পয়েন্ট নিলাম, তাহলে এখান থেকে আপার আর এখান থেকে লোয়ার। এবার আপারে ধরা যাক একটা হাফ পিরিয়ড জোন আছে, আর লোয়ারে ধরা যাক 4টে হাফ পিরিয়ড জোন আছে। তাহলে একটা হাফ পিরিয়ড জোনের জন্য A1, লোয়ারে 4টে হাফ পিরিয়ড জোন, সো A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4। তার মানে এখানে পাবো ম্যাক্সিমাম। আর একটু নিচের একটা পয়েন্টে আসি, এখানে কি হলো, আপারের পোর্শনটা বাড়লো। তাহলে ধরা যাক একটা হাফ পিরিয়ড জোনের বদলে আপারে দুটো হাফ পিরিয়ড জোন ঢুকলো। আর যেহেতু এই পোর্শনটা ফিক্সড, তাহলে আগের বারে এখানে 1 ছিল আর নিচে 4 ছিল, এখন উপরে 2 হলো, তাহলে নিচে 4টা কমে 3 হবে, 3টে হাফ পিরিয়ড জোন। তাহলে নতুন পয়েন্টের জন্য যদি আমি ক্যালকুলেট করি তাহলে আপারে দুটো হাফ পিরিয়ড জোন, লোয়ারে 3টে হাফ পিরিয়ড জোন। ওকে, এক্সট্রা আচ্ছা 1 মাইনাস A2, 1 মাইনাস A2 প্লাস A3। ওকে, তাহলে এটা দিস উইল ক্যান্সেল আউট, আর এখানেও এটা উইল ক্যান্সেল আউট।
A3টা থেকে যাচ্ছে, A3 এক্সিস্টস। তাহলে উপরের পয়েন্টটার জন্য A1 এক্সিস্ট করছিল, নিচের পয়েন্টটার জন্য A3 এক্সিস্ট করছে। হাফ পিরিয়ড জোনের অর্ডার নাম্বার যত বাড়ে তত তার ব্রাইটনেস কমে। তাহলে এইখানে একটা লেস ব্রাইট একটা স্পট দেখতে পাওয়া যাবে। তাহলে এখানটা এরকম, তারপরে এখানটা এরকম দেখতে পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে আমি যদি 5টা হাফ পিরিয়ড জোন না নিয়ে, মানে টোটাল এখানে গ্যাপিংটা আমি 5 হাফ পিরিয়ড জোনের জন্য বলছি, যদি ঠিক সেরকম না হয়, একটু ডিফারেন্ট হতো। ধরা যাক এই মিডলের যে স্পেসটা, সেখানে 6টা হাফ পিরিয়ড জোন এক্সিস্ট করে। কোনো একটা পয়েন্টের জন্য আপার হাফের একটা হাফ পিরিয়ড জোন আর লোয়ারের 5টা এক্সিস্ট করছে। আবার অন্য কোনো একটা পয়েন্টের জন্য আপারে 2টো আর লোয়ারে মনে করি 4টে এক্সিস্ট করছে। এই পয়েন্টে ম্যাক্সিমা পাবো আর এই পয়েন্টে মিনিমা পাবো। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি ডিপেন্ডিং আপন দ্য উইথ অফ দ্য অ্যাপারচার এবং কতগুলো হাফ পিরিয়ড জোন এক্সপোজড হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা ম্যাক্সিমা, মিনিমা, বেশি ব্রাইটনেস, কম ব্রাইটনেস ইত্যাদি ডিফারেন্ট পয়েন্টে পেতে থাকবো। আর আপার হাফের কতটা বেরিয়ে থাকবে বা লোয়ার হাফের কতটা বেরিয়ে থাকবে সেটা ডিপেন্ড করছে স্ক্রিনের উপর আমি কোন পয়েন্টটাকে কনসিডার করছি তার উপর। কেননা আপার হাফ, লোয়ার হাফ ইজ ডিসাইডেড বাই দ্য পজিশন অফ দ্য পোল, অথচ অ্যাপারচারের পজিশনটা ফিক্সড। এই পোলের জন্য আপারে লোয়ারে ইকুয়াল অ্যামাউন্ট বেরিয়ে আছে, কিন্তু এই পোলের জন্য আপার পুরো ঢাকা, লোয়ারের একটা অংশ ঢাকা। তার মানে আমি যদি জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে একটা পয়েন্ট নিই, তাহলে ও কিন্তু কি পাচ্ছে? ও আপারটা পাচ্ছেই না, লোয়ারেরও একটা পোর্শন পাচ্ছে না, এবং একটা বা এবং বাকি এই পার্টটা পাচ্ছে। তার মানে 3 আর 2 5, এই যে 5টা হাফ পিরিয়ড জোন সেইটা খালিও পাচ্ছে, ও কিন্তু আপারের কিছুই পাচ্ছে না। তো ওই জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নটাতে একটা হাফের কয়েকটা মাত্র হাফ পিরিয়ড স্ট্রিপ পাবে, এবং এখানে ম্যাক্সিমা বা মিনিমার কন্ডিশনটা হবে এরকম, এই পয়েন্টটা যদি এ হয় আর এই পয়েন্টটা যদি বি হয়, ইফ ইউ হ্যাভ ডিফিকাল্টি ইন সিইং, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি, তাহলে এ কিউ আর বি কিউ। এবার আমাকে জানতে হবে যে এখানে কতগুলো হাফ পিরিয়ড জোন আছে, ইভেন নাম্বার বা অড নাম্বার। যদি অড নাম্বার থাকে তাহলে ম্যাক্সিমা হবে কিউতে, যদি ইভেন নাম্বার থাকে হাফ পিরিয়ড জোন তাহলে মিনিমা হবে কিউতে। তাহলে কন্ডিশনটাকে রাফলি লেখা যায় বিকিউ মাইনাস একিউ। এদের মধ্যে যে পাথ ডিফারেন্স, সেটা যদি অড নাম্বার অফ হাফ পিরিয়ড জোন হয়, 2m+1 λ/2 মানে হচ্ছে এই এবি পোর্শনটা, বিকিউ মাইনাস একিউ মানে তো বেসিক্যালি এবি পোর্শনটা, 2m+1 λ/2 মানে অড নাম্বার অফ হাফ পিরিয়ড জোন, λ/2 আছে, 2m+1 ইজ এ অড নাম্বার, অড নাম্বার অফ হাফ পিরিয়ড জোন হলে ম্যাক্সিমা, অ্যান্ড বিকিউ মাইনাস একিউ যদি m λ হয় তাহলে ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড জোন, সো ইট ইজ মিনিমাম। এটা গেল ন্যারো স্ট্রিপ। আর যদি অবস্থা খুবই খারাপ হয়, ভেরি ন্যারো হয়, তাহলে
ভেরি ন্যারো মিনস লেস দ্যান দ্য উইথ অফ দ্য হাফ পিরিয়ড জোন। একটা হাফ পিরিয়ড জোন পুরোটাও নেই এক্সপোজড, একটা হাফ পিরিয়ড জোনের কিছুটা অংশ হয়তো আছে, তাহলে সেখানে তো কোনো ক্যান্সেলেশনের ব্যাপারই নেই। তাহলে সেন্ট্রাল রিজিয়ন ইজ অলওয়েজ ব্রাইট এবং দেয়ার ইজ নো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন প্যাটার্নস, কোনো রকমের ব্যান্ডের কোনো ব্যাপার নেই। আর জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে ইকুইস্পেসড ব্যান্ডস দেখা যায়। এইটা কেন দেখা যায় সেটা বলতে পারবি? ক্যান ইউ এক্সপ্লেন দিস? কেন ভেরি ন্যারো অ্যাপারচারের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে ইকুইস্পেসড ডার্ক এবং ব্রাইট ব্যান্ডস দেখা যাবে? ন্যারো অ্যাপারচারে জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে কি হচ্ছিল সেটা নিয়ে একটু ভাবলেই বুঝতে পারবি। এইবার সামথিং ইন্টারেস্টিং we will start called zone plate. জোন প্লেটটা খুব ভালো একটা জিনিস। ওখানে কি হয়, ফ্রেনেল হাফ পিরিয়ড জোনে অ্যাকচুয়ালি কি হয়, ফার্স্ট হাফ পিরিয়ড জোন আর সেকেন্ড হাফ পিরিয়ড জোন ক্যান্সেল আউট, থার্ড আর ফোর্থ হাফ পিরিয়ড জোন ক্যান্সেল আউট। জোন প্লেটে কি করে, এই ইভেন নাম্বার অল্টারনেট হাফ পিরিয়ড জোনগুলোকে বাদ দিয়ে দেয়। ডার্ক মানে একটা গ্লাস প্লেট নেয়, কনসেন্ট্রিক সার্কেলস ইমাজিন করে এবং অল্টারনেট সার্কেলগুলোকে কালার করে ওপেক করে দেয়, ওখান থেকে লাইট বেরোতেই দেয় না। তাহলে কি হয়, ক্যান্সেলেশনটা পুরোই বন্ধ হয়ে যায়, ফলে কোনো ক্যান্সেলেশন হয় না, শুধু কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয় একটা নির্দিষ্ট পয়েন্টে, উইচ ইজ কল্ড ফোকাস। প্রচণ্ড ব্রাইট একটা স্পট দেখতে পাওয়া যায়। Therefore, a zone plate is equivalent to a lens. So, what is the theory of a zone plate? Suppose O is a point source of monochromatic light, lambda wavelength, ওটা হচ্ছে পয়েন্ট সোর্স। এবার আমরা বের করব ইটস এফেক্ট অন পয়েন্ট I. Now we will imagine a plane of transparent medium through the middle point P, এবং তারপর আমরা P এর উপর ডিফারেন্ট পয়েন্টস কনসিডার করব, একটা নির্দিষ্ট ভাবে, যেমন তেমন ভাবে নয়। কীরকমভাবে লাইনগুলো ড্র করেছি, সো দ্যাট এটার থেকে এইটার সাম λ/2 বেশি।
তারপরেরটার সাম আরও λ/2 বেশি, ঠিক হাফ পিরিয়ড জোনের মতো। তাহলে এইটার এই ওয়েভটাকে ক্যান্সেল আউট করবে। Now suppose this is u and this is v. Therefore এবং এই পিএমএম সেটা হচ্ছে মানে বেসিক্যালি এটা তো ট্রান্সপারেন্ট প্লেট। তাহলে এই পিএমএম রেডিয়াস করে আমরা অনেকগুলো বেসিক্যালি আমরা এই ধরনের কনসেন্ট্রিক সার্কেল আঁকবো। মানে এইটাই হচ্ছে আমার এই প্লেটটা, যেখানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে পি আর এইটা হচ্ছে এমএম, মানে M1 M2 M3 ইত্যাদি। বোঝা গেছে? তাহলে বেসিক্যালি এটা একটা সার্কেল এবং এই লেন্থটা হচ্ছে রেডিয়াস অফ দ্যাট কনসেন্ট্রিক সার্কেলস অর হাফ পিরিয়ড জোনস। পিরিয়ড জোনগুলো অবশ্যই লেংথে খুবই রেডিয়াস খুবই স্মল হয়, সো ইউ মাচ গ্রেটার দেন আর এম। ইন দ্যাট অ্যাপ্রক্সিমেশন OMM ইজ দিস অ্যান্ড IMM ইজ দিস। সুতরাং এটা আমাদের ডেফিনেশন থেকে, অ্যান্ড দুদিকে সলভ করে পাচ্ছি এটা। অর্থাৎ এবং যদি আমরা সাইন কনভেনশন নিই তাহলে ইউ হচ্ছে বাঁদিকে আছে আর ভিটা ডান দিকে আছে। তাহলে যেটা বাঁদিকে আছে তার সাইন মাইনাস হয়, সো 1/v minus 1/u is m lambda by rm square 1/fm। তাহলে জোন প্লেট is a convex lens with a number of focal points. Fm is Rm squared by m lambda. So zone plate converges the light incident on it. এইবার করতে হবে আমাকে একটাই জিনিস, যাতে
ক্যান্সেল আউটের ফান্ডাটা না হয় সেজন্য অল্টারনেটিং যে জোনগুলো আছে সেগুলো আমাকে ডার্ক করে দিতে হবে, এরকম টাইপের অল্টারনেট সার্কেলগুলো ঢাকা থাকতে হবে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই RM এটাকে আমি যদি রুট এম এর সঙ্গে প্রপোর্শনাল করি, জোন প্লেট তৈরি করার বেসিক টেকনিক হলো এই যে ডিফারেন্ট রেডিয়াসে সার্কেল আমি ড্র করব তাদের রেডিয়াসটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল হতে হবে। এই ফোকাসটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে, কেননা RM যদি রুট এম এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে RM স্কোয়ার বাই M ইজ সাম কনস্ট্যান্ট। সেক্ষেত্রে I am getting a fixed focus. তবে a fixed focus, and this is our principal focus. এই জায়গাটাতেই জোন প্লেট কনভেক্স লেন্সের থেকে একটু আলাদা। কনভেক্স লেন্সে একটাই মাত্র ফোকাস থাকে, আর জোন প্লেটের ক্ষেত্রে প্রিন্সিপাল ফোকাস থাকে, কিন্তু প্রিন্সিপাল ফোকাস ছাড়াও আরও অন্যান্য ফোকাস থাকে। কেননা FM equal to RM square by M lambda, তার মানে একটা পার্টিকুলার RM স্কোয়ারের জন্য RM square by lambda, RM square by 2 lambda, RM square by 3 lambda ইত্যাদি, এই এতগুলো সেকেন্ডারি ফোকাসও থাকে। বোঝা গেল? RM স্কোয়ার বাই এমটাকে ফিক্সড রাখা হয়, তাহলে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাস। কিন্তু আবার একটা পার্টিকুলার RM স্কোয়ারের জন্য RM স্কোয়ার বাই ল্যামডা, RM স্কোয়ার বাই 2 ল্যামডা ইত্যাদি এই এতগুলো সেকেন্ডারি ফোকাসও থাকে। এদের ব্রাইটনেসটা একটু কম হবে, সব থেকে বেশি ব্রাইটনেস হবে RM স্কোয়ার বাই M ল্যামডাটা যখন হবে তখন, মানে 1 2 3 করে বাড়তে বাড়তে RM স্কোয়ার বাই M ল্যামডাটা যখন আমি পাচ্ছি সেইটার ব্রাইটনেস হচ্ছে ম্যাক্সিমাম। সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাস। কেন এটাই আমাদের প্রিন্সিপাল ফোকাস? কেননা এই RM স্কোয়ার বাই M ল্যামডা, এখানে RM স্কোয়ার বাই M ল্যামডা, RM স্কোয়ার বাই এমটা যেহেতু কনস্ট্যান্ট, তাই এই ডিস্টেন্সটা সমস্ত জোন মানে হাফ পিরিয়ড জোনের জন্যই ফিক্সড। মানে বলতে চাইছি যে এটা একটা হাফ পিরিয়ড জোন, R10 এর জন্য R10 স্কোয়ার বাই 10 ল্যামডা একটা পয়েন্ট, এটা আর একটা হাফ পিরিয়ড জোন R5 স্কোয়ার বাই 5 ল্যামডা। তাহলে R5 থেকে যত সেকেন্ডারি ওয়েভলেট বেরোচ্ছে তারা R5 স্কোয়ার বাই 5 ল্যামডাতে ফোকাস করছে। R5 স্কোয়ার বাই
4 ল্যামডাতে ফোকাস করছে, r5^3 ল্যামডাতে ফোকাস করছে, এতগুলো ফোকাল পয়েন্ট এক্সিস্ট করে। এটার ক্ষেত্রেও তাই r10^10 ল্যামডাতে ফোকাস করছে, r10^9 ল্যামডাতে ফোকাস করছে, r10^8 ল্যামডাতে ফোকাস করছে, এতগুলো ফোকাল পয়েন্ট। কিন্তু r10^10 ল্যামডা আর r5^5 ল্যামডা দে আর দ্য সেম পয়েন্ট, কেননা r10^10 আর r5^5 is a constant because our Rm is proportional to √m। তাহলে এই পয়েন্টটা যেহেতু একই, তাহলে 5th জোন এখানে ফোকাস করছে, 10th জোনও সেই একই পয়েন্টে ফোকাস করছে। তাহলে this Rm² lambda, this has the brightest spot, আর বাকি যে ফোকাসগুলো আছে এগুলোতে তার থেকে অনেক কম ইন্টেন্সিটির স্পট আমরা পাই। ক্লিয়ার? তাহলে দিস ইজ আওয়ার কনসেপ্ট অফ জোন প্লেট। এইবার তাহলে আমাদের ফ্রেনেলস ডিফ্রাকশন কমপ্লিট। জাস্ট গিভ মি ওয়ান অ্যাসাইনমেন্ট, ইট ইজ নট ম্যাথমেটিক্যাল। The assignment is state the difference between zone plate and convex lens। আর নিউমেরিক্যাল প্রবলেম কয়েকটা দিচ্ছি। জাস্ট ফর্মুলাই ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। তো হোপফুলি ইউ উইল বি এবল টু সলভ ইট।
এই দুটো অঙ্কই থাক, বাকি বইয়ের এক্সাম্পল দেখে প্র্যাকটিস করিস, ওর অঙ্কে অসুবিধা হলে আমাকে বলিস। ঠিক আছে, এটা শেষ হয়ে গেলে নিউটন স্ট্রিং পড়াবো, তারপরে পুরো লাইটের উপর একটা পরীক্ষা নিয়ে নেব, ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, ফুল, তারপরে এক্সাম, তারপরে ওয়েবে যতটা বাকি আছে সেটা শেষ করব। ওকে, বাই।